প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা অজয় দাস গুপ্ত। কেমন আছেন? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, সিটির সঙ্গে একীভূত হতে চায় না বেসিক ব্যাংক, প্রচণ্ড গরম, দেশ জুড়ে 3 দিনের সতর্কতা। ইরান ইসরায়েল সংঘাত, ইরানে বিস্ফোরণ, 3 ড্রোন ভূপাতিত। সমকালের শিরোনাম, কৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা বিএনপির, দেশের যত অপরাধ সবই করে বিএনপি, কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। দৈনিক যুগান্তরের শিরোনাম, বিলিংয়ের শতকরা 98% আদায়ের দাবি ঢাকা ওয়াসার, কিন্তু গায়েব 3221 কোটি টাকা। ইরানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ইসরায়েলের। কালের কণ্ঠের শিরোনাম, প্রধানমন্ত্রী বললেন বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, তাপের উপর দায় চাপাচ্ছে রেল, লাইনের দুর্বলতা ঢাকার ফন্দি। ইরানে আঘাত এনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, শিশু হাসপাতালে আগুন নিভল 1 ঘন্টায়, সারা দেশে 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। মানব জমিনের শিরোনাম, ছায়াযুদ্ধ থেকে মিসাইল, এরপর কি, ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ, হার্ডলাইনে আওয়ামী লীগ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, 3rd টার্মিনালে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত, মাঠে গেল 2 দলের কড়া নির্দেশ। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়, কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। জায়দিনের শিরোনাম, ইরানে ইসরায়েল হামলা, আমরা ক্ষমতায় তাই কথা বলতে পারছে বিএনপি, কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী। দেশ রূপান্তরের শিরোনাম, সিন্ডিকেটই খাচ্ছে শ্রমবাজার। আমাদের সময় শিরোনাম, জুয়ার ফাঁদে তারকাদের ডিপফেক ভিডিও, ইরানে হামলা করল ইসরায়েল। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, 3 দিনের হিট অ্যালার্ট, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 41.3 ডিগ্রি তাপমাত্রা। আপনি শিরোনাম শুনলেন, আমরা একটু তাপমাত্রা নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই। প্রাকৃতিক বিপর্যয়, প্রচণ্ড গরম, দেশ জুড়ে 3 দিনের সতর্কতা এবং হিট স্ট্রোক বাড়তে পারে, প্রস্তুতি স্বাস্থ্য বিভাগের। মানে একটা সচেতনতা তো খুব জরুরি দরকার। সেটা অন্য অনেক দেশেও আর কি, বৈরী আবহাওয়া, ভারতেও একই ধরনের 3 দিনের কিন্তু একটা হিটার স্ট্রোকের অ্যালার্ট চলছে, অ্যালার্ট করা হচ্ছে। এটা এক ধরনের, আমাদের গণমাধ্যমগুলো পত্রিকাগুলোও কিন্তু আপনি অনেকগুলো পড়লেন যে এই প্রচারটা ধরেন এখন তো টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, এগুলো একটা হলো প্রচার সচেতনতা, আর একটা হলো প্রবণতাটা তো হঠাৎ করে না, কিন্তু যে মধ্যপ্রাচ্যে বন্যা, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, এগুলো একটা আবহাওয়ার আন্তর্জাতিকভাবে সব দেশ মিলে কিন্তু এই যে তাপমাত্রা বাড়ছে, সমুদ্রের উচ্চতা বাড়ছে, লবণাক্ততা বাড়ছে, মানে স্থলভাগে ঢুকে পড়ছে লবণ পানি, এগুলো কিন্তু একটা আন্তর্জাতিক শুধু ক্যাম্পিং না, পদক্ষেপ জরুরি হয়ে পড়ছে। আর আমাদের দেশে ধরেন রাজধানী তো এই যে প্রায় 2 কোটি লোক, ইটকাঠের নগরী, তার মানে 40-50 লাখ পরিবার বসবাস করে, শত শত কারখানা, প্রত্যেকটাই কিন্তু আগুন ছড়াচ্ছে, আগুনের মধ্যে আছে, তাই না? গাড়ি যদি বলেন, মানে যানবাহন, সবই তো আগুন ছড়াচ্ছে, তাই না? আপনার আগে যেখানে কাঁচা, এই শহরের মধ্যেও যেখানে কাঁচা সড়ক ছিল সেইখানে এখন পাকা সড়ক আমরাই দাবি করছি, কিন্তু তাই না? আগে আমাদের চারপাশে নদী ছিল, এখন সেই নদীগুলো সংকীর্ণ হচ্ছে, দূষিত হচ্ছে, খালও হচ্ছে। মানে এই জায়গাগুলো কিন্তু, এই যে কত ঢাকা শহরে খাল ছিল সেগুলো তো আমরাই ভরাট করে, তাই না? এই জায়গাগুলো কিন্তু দাপট না, অনেক সময় একেবারে বাধ্য দেন। একটা বাড়ির পাশে খালের অংশ, শুধু বর্ষাকালে 10-20 দিন ওখানে পানি জমে, কাজে আছে ভরাট করে একটা ভবন তোলে। এগুলো তো বহুদিনের মানে চর্চা, অনিয়ম বলেন, পিছনে দুর্নীতি আছে, সবই। এই জায়গাটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা শিশুদের মানে নিয়ে কথা হয়েছে একটু দৈনিক ইত্তেফাকে, হিট অ্যালার্টে স্কুল বন্ধ চান অভিভাবকরা, 26 দিন পর কাল খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। তো এই সময় বোধ করি, কি মনে হয় আপনার এই গরমে? গরমে সাধারণত কিন্তু আমাদের ছোটবেলায় দেখেছি মর্নিং স্কুল, কাজে
প্রবণতাটা নূতন না আর কি। তবে অভিভাবকরা হিট অ্যালার্ট হলে 3 দিন বন্ধ থাকবে না 7 দিন না 10 দিন, এটা তো জুন মাস পর্যন্ত কিন্তু এই গরমটা চলে, তাহলে কি 2 মাস বন্ধ থাকবে? এই প্রশ্নগুলো অভিভাবকরা মানে বিকল্প চিন্তা ভাবনা, যেমন যেটা বললেন সকালের মর্নিং শিফটে স্কুলটা করা। আবার শিক্ষকরা আজকাল তো ধর করোনার সময় আমরা কি করেছি, মোবাইল তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার করেছে, জুম করেছে, এগুলো বিকল্পগুলো ভাবতে পারে যে কোনোভাবেই যেন মানে শিক্ষা ব্যবস্থার জন্য ব্যাহত মানে সচল রাখতে হবে। আপনি কিভাবে রাখবেন? টিচাররা কি বাড়ি বাড়ি ফোন করে তার নিজের বাসায় বসেও করতে পারে, কিন্তু সেখানে হচ্ছে শিক্ষকের দায়িত্বশীলতার ব্যাপার। আমি ক্লাস ছুটি দিয়ে দিলাম আর মনে করলাম গরম বলে ক্লাস ছুটি দিলাম, আমি কয়েকদিন ছুটি পেলাম, ওই আত্মতৃপ্তিতে না ভুগে শিশুদের বিকল্প চিন্তা ভাবনা করা। অভিভাবকদের যে ঠিক আছে বাইরে বের হতে পারছে না, বাসায় বসে পড়ো, এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আপনাকে। এখন যে প্রসঙ্গটি আলোচনা করতে চাই, শিশু হাসপাতালে আইসিইউতে আগুন লাগলো, মানে যেটা হয় যে দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না, আসতেই পারে, হতেই পারে, কিন্তু যেটা এখানে বলা হচ্ছে যে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং স্বজনরা যদি উদ্ধার না করতো তাহলে বিপদ হতে পারত, এবং আইসিইউতে আগুন, এটা কি আলামত কি বলে? আইসিইউতে তো ধরেন একটা আইসিইউ মেশিন তো কোটি টাকা বা তারও বেশি। করোনার সময় আমরা দেখেছি যে কি হাহাকার। শিশু হাসপাতালে আইসিইউ আছে, সবগুলো কিন্তু পুড়ে গেছে। আমার মনে হয়েছে যে গণমাধ্যমে এই শিশু হাসপাতালের ঘটনাটা যে ব্যাপকতা, ভয়াবহ, সেভাবে আসেনি, সেইভাবে আমার মনে হয়েছে আসেনি। টেলিভিশনে দেখেছে আইসিইউ সেই সরঞ্জামগুলো পুড়ে গেছে। না, আমি একটা টেলিভিশনে দেখলাম যে ভয়াবহ, মানে ওই আইসিইউ এর ভিতরে যে যে যন্ত্রাংশগুলো পুড়ে গেছে বা ছোট ছোট করে দেখানো হলো। আপনার অভিভাবকরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মা বা কোনো নারী শিশুদের সঙ্গে থাকতে, এটাই নিয়ম, তাই না, যত্নের জন্য প্রয়োজন এইটাই। তারা অসহায়ের মতো ছুটাছুটি করছে আইসিইউ থেকে, যাদের বের করেছে কারো মুখে অক্সিজেন, নাকে অক্সিজেন লাগানো, সেই অবস্থায় ছুটছে। হ্যাঁ, এবং এটা ঠিকই কিন্তু বলেছেন যে অভিভাবকরা যদি তৎপর না হতো, বাবা মা যদি, বা তার অ্যাটেন্ডেন্ট যারা ছিল, তাইলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারত। এটা স্বাস্থ্যমন্ত্রীর একার ব্যাপার তা কিন্তু না। হাসপাতাল ম্যানেজমেন্টে যারা আছে তারাও আগুন নেবানোর ব্যবস্থা, একটা সব কিছুই কিন্তু ইলেকট্রিসিটি। এই যে আপনি আইসিইউতে যেখানটায় আগুন মানে প্রত্যেকটা যন্ত্র তো বিদ্যুতে চলে আর কি, পুরো আইসিইউ বেডটা, এগুলো অগ্নি নির্বাপক ব্যবস্থা তো শুধু আইসিইউর জন্য না, পুরো হাসপাতাল। এবং এই ধরনের ক্ষেত্রে হাসপাতালে এই যে এখন দেখবেন হাসপাতাল থেকে বের হবেন, রাস্তায় হলো আপনার এই বেসরকারি অ্যাম্বুলেন্স থেকে দোকান দাঁড়িয়ে আছে। আপনার ওখানেও শিশু হাসপাতালে একটা সুবিধা আছে যে কিছু খোলা জায়গা আছে, কিন্তু খোলা জায়গায় তো আর আপনার এই যে দাবদাহ নিয়ে কথা বললাম, ওখানেও তো তাই ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এখন আগের চেয়ে দেখেন ওই ফ্যান্সি হাত পাখা নিয়ে বাতাস করতেছে। এই যে তালের পাখায় যে বাতাসটা হয়, সেটা কিন্তু কাপড়ের এই নকশা করা, না না না, সেটাতে হবে না, সেটা এই জায়গাটাও কিন্তু ছিল না আর কি। এবং এই যে বিকল্প দ্রুত, পাশে কিন্তু একটা সুবিধা আছে যে পাশে ওই এলাকায় বেশ কয়েকটা হাসপাতাল আছে, খুব যে দ্রুত সরানোর ব্যবস্থা করা গেছে তা কিন্তু না। হ্যাঁ, যে আছে ঠিক আছে, সরোয়ার্দী হাসপাতাল আছে, আশপাশে চোখের হাসপাতাল বা নানান রকমের, কিন্তু আগারগাঁও ওই এলাকা ধরে হয়েছে। এইগুলো কিন্তু মানে যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে এক হাসপাতালের রোগী যাতে দ্রুততম সময়ে আর এক হাসপাতালে নেওয়া যায়। দুর্ভাগ্য আর একটা ছিল গতকালকে শুক্রবার, এইসব একটু রিল্যাক্সড মুডে থাকে। জরুরি পরিস্থিতিতে আপনি যেটা বললেন যে বলে কয়ে আসবে না যে শুক্রবার নাকি ওয়ার্কিং ডেতে আগুন, তো আর বলবে না যে আজকে শুক্রবার বলে আজকে আমি লাগবো না, তাই না? সেটাই। আমরা একটু রাজনীতি নিয়ে কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশের যত অপরাধ সবই করে বিএনপি, রাজনৈতিক মামলা হয়নি বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে, এবং আমরা ক্ষমতায় আছি বলেই কথা বলতে পারছে বিএনপি। হ্যাঁ, এটা তো মানে বিএনপি অনেক সময় বলে যে তাদের কথা বলার সুযোগ নাই, কিন্তু আমরা তো গণমাধ্যম বা টেলিভিশনে দেখি যে রাষ্ট্র ক্ষমতায় তারা 17 বছরের বেশি নাই।
তারপর কথা বলতে পারছে না তা না, আজকাল আধুনিক তথ্য প্রযুক্তিও যেটা চালুর ক্ষেত্রে আওয়ামী লীগের একটা অবদান আছে, কিন্তু অবশ্যই আবার ভিন্ন মত, বিরোধী মত, সমালোচনা গঠনমূলক হোক বা তির্যক হোক, তীক্ষ্ণ হোক, এটা কিন্তু শাসক দলকে শুনতে হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আর বিএনপি সব অভিযোগ রাজনৈতিকভাবে যেমন বলা যায়, আবার এটাও একটা রাজনৈতিক বক্তব্য, সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এটা দলীয় সমাবেশে বলেছেন, রাজনৈতিক বক্তব্য। কিন্তু বিএনপি যেমন সমস্যা করছে, আওয়ামী লীগের ভেতরেও আপনার অনেকে সমস্যা করছে। আপনি এই যে বাজারে জিনিসপত্রের দাম নিয়ে এইটা দেখবেন যে সব চেম্বার, বণিক সমিতি, সব নেতারাই তো এখন আওয়ামী লীগের সঙ্গে জড়িত। কাজেই জড়িত হয় কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে এই যে দ্রব্যমূল্যের সমস্যা, ব্যবসায়ী সংগঠনগুলোর কোনো যারা দল, আমার দল ক্ষমতায়, যেমন এফবিসি এর প্রেসিডেন্ট বা বিজিএম এর প্রেসিডেন্ট, উনি যখন বলবেন যে আমার দল ক্ষমতায়, তাহলে আমার দল ক্ষমতায় থাকলে আমি ব্যবসা জগতে অনিয়ম, যেমন আপনি প্রসঙ্গটা যেহেতু তুললেন, ঈদের মানে বিশেষ করে রমজান মাসে একটা চেষ্টা চললো যে ঠিক আছে নিয়ন্ত্রণ রাখার, কিন্তু রমজান পেরোনোর সাথে সাথেই মানে সবকিছুর দাম তো এখন বাড়ছে, সব সবজি থেকে শুরু করে। এখন এইটা বাস্তব কারণে এইটা কি নাকি তৈরি করা, মানে মধ্যপ্রাচ্যের সংকট, ইউক্রেন রাশিয়া, নাকি গাজা, নাকি এখন নতুন করে আবার ইরান ইসরায়েল, এগুলোর উপরেই সবটা দায় চাপানো, নাকি আমি নিজের দেশের মধ্যে কিছু কমাতে পারি আর কি। এইটা আপনি বিশেষ করে দেখেন, এখন তো সবাই দাবি করে আওয়ামী লীগ, রেলের মানে একজন কর্মকর্তা নিযুক্ত হয়েছেন, তিনি জাতির পিতার এসে গেছেন, সমাধিতে গেছেন, হ্যাঁ জাতির পিতা, তিনি দলের না, কিন্তু আপনি জাতির পিতার যে বাণীগুলো, যে আদর্শগুলো, যে নীতি নৈতিকতার কথা বলে গেছেন, আপনি রেলে এটা অনুসরণ করবেন কিনা? আপনি এফবিসি এর প্রেসিডেন্ট হয়ে আপনি বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বরে যাচ্ছেন বা সমাধিতে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন, আপনি বঙ্গবন্ধু আপনার যে দায়িত্ব নির্ধারণ করে দিয়ে গেছেন তার কথায়, আচরণে, হ্যাঁ সেটা আপনি দেখাচ্ছেন কিনা? হ্যাঁ, 74-এ তেলের দাম হঠাৎ বেড়ে গেল, 73-74-এ বঙ্গবন্ধু বড় গাড়ি নিয়ে, ছোট গাড়ি নিয়ে চলাচল শুরু করলেন, একদম আমাদের নিজেদের দেখা আর কি, ওদের সাধারণ গাড়ি, যে বড় গাড়িতে তেল খরচ বেশি হয়। এখন আওয়ামী লীগের কোনো এমপি বা মন্ত্রী কি চিন্তাই করা যায় এখন এইটা করছেন? একজনও দেখাতে পারবেন, কিংবা এমনকি দলের নেতা? না, যেহেতু প্রসঙ্গ তুললেন, এই যে উপজেলা নির্বাচন নিয়ে যে এখন যে মানে টানাপোড়েনটা চলছে, বিএনপি তাদের যদি কেউ প্রার্থী হয় তাদের প্রার্থী উইথড্র করতে বলেছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এবং আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে এমপি এবং অন্য তাদের আত্মীয় স্বজনরা দাঁড়াতে পারবেন না। কিন্তু বাস্তবতা কি বলে? আপনার টেলিভিশনে, আমি একটি টেলিভিশনে আপনার বক্তব্য আমি শুনেছি। এই সমস্যা কিন্তু বহুদিনের। ধরেন বিএনপির নেতা কারা? আওয়ামী লীগ যে যুক্তিতে উপজেলায় আত্মীয় স্বজন, বিএনপির তারেক রহমানকে মানে কোনো নির্বাচনী প্রক্রিয়া পদ্ধতির মধ্য দিয়ে, কিংবা অন্য অনেক নেতারই, আওয়ামী লীগেরও এই সমস্যাটা কিন্তু বহুদিনের। এটা আগেও দেখা গেছে, বহু জায়গা মন্ত্রী, দলের পদে বা জনপ্রতিনিধি হোক না হোক, দেখা গেছে যে এমপির বা মন্ত্রীর পুত্রই ওই এলাকার সবকিছু তার। সে হয়তো দেখা গেল যে ছাত্রলীগের কমিটিতেও নাই, কিন্তু ছাত্রলীগ চলে এমপি পুত্র বা মন্ত্রী পুত্র বা ভাইয়ের কথায় আর কি। কেউ যুবলীগের নেতা, কেউ শ্রমিক লীগের নেতা, কেউ কিশোর লীগের নেতা, এমপির স্ত্রী মহিলা আওয়ামী লীগের নেতা। এই সমস্যাটা কিন্তু অনেক দিন ধরে আছে। এইবারে আওয়ামী লীগ একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে এই ব্যাপারে। এইটা যাতে সর্বোচ্চ পর্যায়ের কঠোরতা থাকে, তাহলে কিন্তু অন্য দলগুলোর উপর প্রভাব পড়বে। এটা কিন্তু টেস্ট কেস। আমরা মনে করবো আওয়ামী লীগের অধিকার তো আছে, এমপির ছেলে হলে কি প্রার্থী হতে পারবে না? যদি যোগ্য প্রার্থী হয় না, এমনকি যোগ্য হলেও এখন দলের মধ্যে এমপির পুত্র হলেই কিন্তু বহু ধরনের অ্যাডভান্টেজ নিতে পারবে সমাজ থেকে। আমাদের সমাজ এগুলোর জন্য প্রস্তুত হয়ে আছে। তারেক রহমান কথা বললে এইটা নিয়ে বিএনপির, তাই না, একই তো। মির্জা ফখরুলের এলাকা ঠাকুরগাঁয়ে দেখবেন যে তার দলের নেতাদের মধ্যে তার এই যে আপনার জাতীয় পার্টির নেতা
জে এম কাদের সাহেবের স্ত্রী ঢাকায় প্রার্থী হয়েছেন, প্রেসিডিয়ামের দলের মেম্বার হয়েছেন, সেটা কি খুব গণতান্ত্রিক প্রক্রিয়া যথাযথ অনুসরণ তো হয়নি? এই অভিযোগ তো দলের মধ্যে থেকেই আছে। কাজে এই জায়গাগুলো একটা কিন্তু জাতীয় সমস্যা হয়েছে। আপনার প্রার্থী দলের হোক, দলের বাইরে হোক, হ্যাঁ, আপনি গণতান্ত্রিক অধিকার, কেউ যদি এমপির ছেলে বলে যে আমি প্রার্থী হতে চাই, কিন্তু বাস্তবে আপনি আর সমাজ তো এইগুলোকে একদিকে গ্রহণ করে, এটা আমাদের প্রবণতা, আবার ভালোভাবে নেয় না, এইটাও কিন্তু প্রবণতা। আপনি তার এমপির পুত্র হলে মানে আরেকজন জনপ্রতিনিধি হতে হবে, এর বাইরে কি সমাজে বা দলে আর কেউ নেই? আর আপনার কি সুযোগ নাই? আপনি এমপি পুত্র উপজেলা চেয়ারম্যান বা পৌরসভার মেয়র না হয়ে কি আপনার জনগণের জন্য কাজ করার কোনো সুযোগ নাই? আপনার কি এই যে দ্রব্যমূল্য নিয়ে সমস্যা, শিক্ষার মান বাড়ানোর সমস্যা, এই যে হাসপাতালে আপনি এইসব কঠিন কাজ, এই কাজগুলো আপনার করার নাই। আপনার খালি ওইটাই হতে হবে না, ওইটা তো সহজ কাজ। আপনার খালি ঠিকাদারিটাই পেতে হবে যে 5 কোটি টাকার কাজ গেল কে পাবে। এগুলো নিয়ে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে আমাদের। এই যে সরকারের উন্নয়ন বরাদ্দ, সেইটার প্রচুর অনিয়ম হচ্ছে। এই জায়গাটা অবশ্যই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে, অন্য দল সবারই কিন্তু এই জায়গাটা দেখা উচিত। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওয়াসা নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়, এবং আজকে দৈনিক যুগান্তরে রিপোর্ট হয়েছে গায়েব 3,221 কোটি টাকা। এখানে বলা হচ্ছে বিলিংয়ের দুর্বলতা ও চুরির কারণে ঢাকা ওয়াসার ব্যাপক পরিমাণ রাজস্ব খোয়া যাচ্ছে, সাবেক চেয়ারম্যান বলেছেন, উনি ঢাকা ওয়াসা বোর্ডের। এবং বাণিজ্যিক ব্যবস্থাপক বলেছেন যে অনেক ক্ষেত্রে গাণিতিক হিসাবের সঙ্গে বাস্তবতার মিল থাকে না, তবে রাজস্ব ব্যবস্থাপনায় সামান্য অনিয়ম ও দুর্নীতি রয়েছে, যা বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। আপনি 3,000 কোটি টাকা যদি আপনি বলছেন যে 98% মানে তো 100% বিল আদায় হচ্ছে, কিন্তু তাইলে বিল যে পরিমাণ হওয়ার কথা আপনার কোষাগারে জমা হচ্ছে তার চেয়ে 3,000 কোটি টাকা কম, তাইলে কি হলো? আমরা একটা কথা বলতাম সিস্টেম লস। এই একটা শব্দ যে আবিষ্কার করছে তাকে নোবেল ধন্যবাদ দিতে হবে, কারণ এইটার মধ্যে কত চুরি অনিয়ম আপনি মানে বাণিজ্যিক ব্যবস্থাপক তো উনি অলরেডি স্বীকারও করলেন, বলে দিলেন যে সিস্টেম লস, অর্থাৎ পানি ওই চুয়ায় পড়ে যায়, কাজে বিল তো করতে পারি না। পানি উৎপাদন হচ্ছে, পরিশোধন হচ্ছে, ওয়াসা নদী থেকে পানি এনে পরিশোধন করে বাড়ি বাড়ি দিচ্ছে, কিন্তু মাঝপথে চুয়ায় পড়ে যাচ্ছে, রাস্তা ভিজে যাচ্ছে, সেটা এখন আমি কি করব? এখন এই জায়গাটা তো হলো ওই যে সিস্টেম লসের মধ্যে, কিন্তু ওইটার মধ্যে আপনি ঢুকাই দিচ্ছেন এই যে একজনের 5,000 টাকা মাসে বিল হওয়া উচিত। এই যে কথাগুলো বলে, অনেক দেশে আছে যে আপনি গাড়ি এই যে মাটির নিচ থেকে পানি তুলছেন বা পরিশোধন করে পানি যে পাইপলাইনে নিয়ে আসছেন, ঢাকা শহরে কিন্তু 3,000 কিলোমিটারের বেশি ওয়াসার পাইপলাইন, এই ম্যানেজমেন্ট করা অনেক কঠিন। কিন্তু এই পানিটা আপনি গাড়ি মোছার জন্য, ধোয়ার জন্য ব্যবহার করতে পারেন কিনা? গাড়ি তো অপরিশোধিত পানিও ব্যবহার করা যায়। আপনি বাড়িতে বাগান করবেন, নিজের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবেন, লন করবেন, সুন্দর ঘাস গজাবে, সেইটার জন্য এই মাটির নিচ থেকে তোলা ওয়াসাই বলে যে আমরা যে দামে তুলি তার চেয়ে কম দামে বিক্রি করি, সেই ভর্তুকি দেওয়া পানি আপনি আপনার ব্যবহার করতে পারেন কতটা? এইগুলো কিন্তু অনেক দেশে বৃষ্টির পানি ধরে রাখে, আমাদের দেশে এখনও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। সেই পানি যদি আপনি রিজার্ভারে রাখেন, এখন যেমন বলছে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য বড় বড় ভবনগুলোতে আপনার এই সৌরবিদ্যুৎ জলাধার তৈরি করা এক ধরনের, এই কাজগুলো কিন্তু স্মার্ট বাংলাদেশ বলছেন। আপনি প্রশাসন স্মার্ট হবে না, দল স্মার্ট হবে না, শুধু তদবির করে আপনি বড় বড় জায়গা দায়িত্ব পাবেন, আর দায়িত্ব পাওয়ার পরে হাসপাতালের জেনারেটরটা, শিশু হাসপাতালে আগুন নিভানোর যন্ত্রটা ঠিক আছে কিনা, এত জায়গা আগুন লাগছে। কয়দিন আগে দেখেন বেইলি রোডে হয়ে গেল, তখন নজর পড়ে গেল কোথায় আগুন নিভানোর যন্ত্র। এখন দেখা যায় বেইলি রোডের সেই ঘটনা মানে আর আলোচনায় নেই। শিশু হাসপাতাল কি তখন এই তৎপরতার মধ্যে পড়েনি? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষের দিকে, ইরানে হামলা করলো ইসরায়েল, আপনি যদিও তুলেছিলেন প্রসঙ্গটা, কি দাঁড়াবে পরিস্থিতি? ভয়াবহ। কিন্তু এটার ধরেন মধ্যপ্রাচ্য তো আসলেই আমরা দেশের মধ্যে যেমন আগুন বলি, ওখানেও তো তাই। এবং দেখেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এত ভয়ঙ্কর অপরাধ শুধুমাত্র আরবদের বিরুদ্ধে না তো, মানব জাতির বিরুদ্ধে, তাই না? গাজায় এই ইসরায়েল, ফিলিস্তিন রাষ্ট্র
যার দখল করা জায়গায় হলো ইসরায়েল, তাকে আপনি বছরের পর বছর এই ভেটো দিয়ে জাতিসংঘে, হ্যাঁ, আমাদের যেসব রাজনৈতিক দল মনে করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের উদ্ধারকারী, হ্যাঁ, ত্রাণ কর্তা হবে, তারা নিশ্চয়ই ভুল ঘোড়ায় বাজি রেখেছে। এই অপরাধী তো ইসরায়েল যেমন করছে, ইরানে হামলা চালাচ্ছে, ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান, এইটা আমেরিকা নিন্দা করেছে, কিন্তু ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল, এটা কিন্তু মানে নিন্দা করছে, স্বার্থের জায়গায় হলে আর স্বার্থের জায়গা আর কি। এটা কিন্তু মানব জাতি এই যে বড় বড় সমস্যাগুলো, পরিবেশ বলেন, জ্বালানি সমস্যা বলেন, এগুলো তো আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ দরকার। তো আপনারা বৃহৎ শক্তিগুলো যদি এই সংকীর্ণ স্বার্থ নিয়ে চলে, তাহলে কিন্তু মানবজাতির বিপদ। কি দাঁড়াবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই কথা হবে। খোদা হাফেজ।